এমন প্রশ্ন আসতে পারে, দেখো মনে করো যে এই চিত্রটা তোমাদেরকে দিয়ে দিল। চিত্রটা দিয়ে দেওয়ার পর তোমাদেরকে বলল যে চিত্রটি দেখে আমরা কোন ধরনের মডেলের ধারণা পাই। তাহলে আমাদের এই চ্যাপ্টারে একটা সৌরজগতের মডেল নিয়ে বর্ণনা আছে, আমরা এটা শিখবো। তারপরে মনে করো দেখো এরকম একটা চিত্র দিয়ে দিল। তাহলে এখানে দেখো এটা হলো পৃথিবী, আর পৃথিবীর একটা গ্রহ মানে চাঁদের কথা বলছে। তার মানে বললো যে চিত্রের গ্রহটির ব্যাখ্যা করো। তাহলে এখানে গ্রহ হলো পৃথিবী, পৃথিবীর বর্ণনা দিতে বলছে। আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি তোমাদের বিজ্ঞান বই 123 পৃষ্ঠা যে 12 অধ্যায় আছে তোমাদের দ্বাদশ অধ্যায়, এটা তোমাদেরকে শিখাবো। দেখো এবং এই অধ্যায়ের যে সৃজনশীলগুলো হয়, আমি সৃজনশীলগুলো তোমাদেরকে সাথে সাথে বুঝাই দেবো টপিকের উপরে সৃজনশীলগুলো। আমাদের বাসভূমি পৃথিবী, অন্য 7টি গ্রহ এবং এর কিছু জ্যোতিষ্ক সূর্যকে কেন্দ্র করে সবসময় ঘুরছে। তার মানে 7টি গ্রহ এবং কিছু জ্যোতিষ্ক। তো সূর্য এবং একে কেন্দ্র করে ঘূর্ণায়মান সকল জ্যোতিষ্ক ফাঁকা জায়গা নিয়ে আমাদের সৌরজগৎ গঠিত। তাহলে সৌরজগৎ কি নিয়ে গঠিত? সূর্য এবং এর আশপাশে যত ঘূর্ণায়মান সকল জ্যোতিষ্ক ফাঁকা জায়গা নিয়ে সৌরজগৎ। তো সৌরজগতের বেশিরভাগ জায়গায় কি বলতো? বেশিরভাগ জায়গা হলো ফাঁকা। তো আমাদের এই পৃথিবী দুই ভাবে ঘুরছে। পৃথিবী তার নিজ অক্ষের উপর ঘুরছে, আরেকটা হলো পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। এর ফলে পৃথিবী দুই ধরনের ঘোরার ফলে দিন রাত হচ্ছে এবং ঋতু পরিবর্তন হচ্ছে। তাহলে পৃথিবী যে নিজ অক্ষে ঘুরতেছে এটা হলো তার আহ্নিক গতি, এটার জন্য দিন রাত হচ্ছে। আর পৃথিবী যে একদম সূর্যের চারপাশে ঘুরে আসতেছে এক বছরে, এটা হলো তার বার্ষিক গতি। তার এর জন্য ঋতু পরিবর্তন হচ্ছে। সূর্যের চারদিকে পৃথিবী ঘোরে। পাটে এক দেখো, সূর্যের চারদিকে পৃথিবী ঘোরে। পৃথিবী, সূর্য, চন্দ্রের কিছুটা তোমরা হয়তো পরিচয় পেয়েছো। তা ভোরবেলা সূর্যকে পূর্ব দিগন্তে উঠতে দেখা যায়। ধীরে ধীরে এটি আমাদের মাথার উপর দিক থেকে উঠে আসে। সন্ধ্যায় দেখো পশ্চিম আকাশে দিগন্তে ডুবে যায়। রাত শেষে পরদিন ভোরে সূর্যকে আবার আমরা পূর্ব দিগন্তে উঠতে দেখি। তাহলে পৃথিবী থেকে মনে হয় সূর্য পূর্ব থেকে পশ্চিমে পৃথিবীর চারপাশে ঘুরছে। আগেকার দিনের মানুষ এটাই মনে করতেন। তবে বিজ্ঞানীরা এখন প্রমাণ করতে পেরেছেন যে আসলে সূর্য পৃথিবীকে কেন্দ্র করে ঘোরে না, এবং পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘোরে। তাহলে সূর্যই পৃথিবীর চারদিকে ঘুরছে, এটা কেন আমাদের মনে হয়? তোমরা নিশ্চয়ই বাস, লঞ্চ, রেলগাড়িতে করে দূরে বেড়াতে গিয়েছো। তোমরা কি একটা বিষয় খেয়াল করেছো যে এগুলো যখন খুব দ্রুত যায়, তোমরা জানালা দিয়ে তাকায় দেখবা যে তোমরা যখন ট্রেন দিয়ে যাবা তখন কিন্তু মনে হবে যে গাছগুলো কিছু মনে হবে যে তোমাদের সাথে যাচ্ছে। তো এগুলো যখন খুব দ্রুত যায় তখন পাশের গাছগুলোকে পেছনের দিকে দেখবা ছুটছে বলে মনে হবে। আসলে রেলগাড়ি, লঞ্চ বা বাস সামনের দিকে চলছে, কিন্তু মনে হয় এটা দাঁড়িয়ে আছে। তোমার কাছে মনে হবে তুমি যেটাতে বসে আছো সেটা দাঁড়িয়ে আছে, আর গাছপালাগুলো চলতেছে। আর পাশের গাছপালাগুলো আসলে স্থির, কিন্তু মনে হচ্ছে এগুলো পিছনের দিকে ছুটছে। পৃথিবী আর সূর্যের ব্যাপারটা তেমনি। পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, কিন্তু পৃথিবী থেকে আমাদের মনে হচ্ছে সূর্য পৃথিবীর চারপাশে ঘুরছে, কারণ আমরা তো পৃথিবীর মধ্যেই আছি, যেন আমরা বুঝতেছি না। তো মানুষ প্রাচীনকাল থেকেই সূর্য, চন্দ্র, তারা নিয়ে আগ্রহী ছিল। তবে সে সময় মহাকাশের এসব জ্যোতিষ্ক পর্যবেক্ষণের যন্ত্রপাতি ছিল না। তাই খালি চোখে যেমনটি বোঝা যেত তেমনটি তারা বিশ্বাস করতেন। তোমরা হয়তো জেনেছো যে অ্যারিস্টটল 2000-এর বেশি সময় আগের বড় বিজ্ঞানী দার্শনিক ছিলেন। কে? অ্যারিস্টটল। অ্যারিস্টটল 2000 বছরের বেশি সময় আগের বিজ্ঞানী ছিল, দার্শনিক ছিল। তোমরা যখন জ্ঞানের প্রথম দিককার বিষয় নিয়ে আলোচনা করবা, দেখুন দেখবা কয়েকটা নাম শুনবা। এটা হলো একটা শর্ট ফর্ম, এভাবে মনে রাখা যায়। স্পা, এস হলো সক্রেটিস, ওকে? এসকে সক্রেটিস। এই সক্রেটিসের ছাত্র নাম ছিল প্লুটো। সক্রেটিসের ছাত্র নাম ছিল কি? প্লুটো। তো এই প্লুটোর ছাত্র নাম ছিল হলো এরিস্টটল, ওকে? প্লুটোর ছাত্র নাম ছিল এরিস্টটল। তো জ্ঞানের শুরুর দিকে তাদের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এরিস্টটল। তো এরিস্টটলের ছাত্রের নাম ছিল এই যে সক্রেটিস, প্লুটো, এরিস্টটল। এরিস্টটলের ছাত্রের নাম ছিল আলেকজান্ডার, যে আলেকজান্ডার গ্রিক বীর ছিল, ওকে? আলেকজান্ডার গ্রিক কি ছিল? গ্রিক বীর ছিল, যোদ্ধা ছিল। তার আর কোনো ছাত্র ছিল না, হ্যাঁ? তো তিনি মনে করতেন পৃথিবী সূর্যের, তাহলে এই এরিস্টটলও মনে করতো যে পৃথিবী চারপাশে সূর্য ঘোরে। এত জ্ঞানী একটা মানুষ এটাও মনে করতো। এখন থেকে প্রায় 2000 বছর পূর্বে বিখ্যাত গণিতবিদ, কখন? 2000 বছর পূর্বে গণিতবিদ জ্যোতির্বিজ্ঞানী টলেমি জোরালোভাবে বলেন যে পৃথিবীকে কেন্দ্র করেই সবকিছু ঘটছে। তাহলে এই পৃথিবী কেন্দ্রিক মতামত দিয়েছিল হলো টলেমি। তার এই মতবাদ দীর্ঘদিন মানুষ বিশ্বাস করেছে। কিছু কিছু জ্যোতির্বিদ টলেমির মতবাদে বিশ্বাস করতেন না, কিন্তু তারা এই মতবাদকে আবার কেউ ভুল প্রমাণ করতে পারেনি। তখন মানুষ মনে করত পৃথিবীকে কেন্দ্র করেই সবকিছু ঘুরছে। এরপর কোপার্নিকাস নামের একজন জ্যোতির্বিদ, 1473 থেকে 1543, জন্ম 1473, মৃত্যু 1543, একজন জ্যোতির্বিদ পর্যবেক্ষণের মাধ্যমে সম্পূর্ণ নতুন একটা মতবাদ নিয়ে আসেন। তিনি পৃথিবী কেন্দ্রিক মডেলের বদলে সূর্য কেন্দ্রিক মডেলের প্রস্তাব করেন।
তার মডেলের মূল কথা হলো পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘোরে। তিনি আরো একটি নতুন কথা বলেন, সেটা হলো পৃথিবী তার নিজ অক্ষের উপর আবর্তন করছে। পরবর্তীতে বিজ্ঞানী গ্যালিলিও, কেপলার, কোপার্নিকাসের এই মতবাদের পক্ষে প্রমাণ হাজির করেন। বর্তমানে সূর্যকেন্দ্রিক এই মডেল প্রমাণিত এবং বিজ্ঞানী ও সাধারণ মানুষ তা গ্রহণ করেছে। তাহলে এখন আমরা জানতে পেরেছি যে পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ মতবাদ। এইখান থেকে তোমাদের প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে তোমাদের গ বা ঘতে এই প্রশ্নটা আসতে পারে। ওকে, গ বা ঘতে এটা আসতে পারে। কিভাবে আসতে পারে দেখো, যেমন তোমাকে এইভাবে একটা চিত্রটা দিয়ে দিল। হ্যাঁ, এটা একটা সৌরজগতের চিত্র, তোমরা জানো। এই চিত্রটা দেওয়ার পর তোমাকে বললো যে চিত্রটি দেখে আমরা কোন ধরনের মডেলের ধারণা পাই, ব্যাখ্যা করো। তাহলে চিত্রটি দেখে আমরা কোন ধরনের মডেলের ধারণা পাই, তাহলে সূর্যকেন্দ্রিক মডেলের ধারণা পাই। তাহলে এই যে সূর্যকেন্দ্রিক মডেল সম্পর্কে আমরা যেটা পড়লাম, এটা তোমরা উত্তরটা লিখে দিবা। ওকে, সৌরজগতের গঠন ও পরিচয়। তোমরা জেনেছো সূর্য একটি নক্ষত্র। সূর্যকে কেন্দ্র করে পৃথিবী সহ আরো 7টি গ্রহ এবং অন্যান্য জ্যোতিষ্ক ঘুরছে। তাহলে সূর্য এবং একে কেন্দ্র করে ঘূর্ণায়মান সকল জ্যোতিষ্ক ও ফাঁকা জায়গা নিয়ে আমাদের সৌরজগৎ গঠিত। তার মানে সূর্য এবং একে কেন্দ্র করে ঘূর্ণায়মান সকল জ্যোতিষ্ক, ফাঁকা জায়গা নিয়ে আমাদের সৌরজগৎ গঠিত। তাহলে সৌরজগতের বেশিরভাগ জায়গায় কি ফাঁকা। তাহলে সূর্যকে কেন্দ্র করে 8টি গ্রহ বিভিন্ন দূরত্ব থেকে ঘুরছে। কয়টি গ্রহ? 8টি গ্রহ। পরের পৃষ্ঠায় ঘূর্ণায়মান গ্রহগুলোর কক্ষপথ দেখানো হলো এবং সৌরজগতের সদস্যদের পরিচয় দেওয়া হলো। দেখো এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই যে সৃজনশীলের তোমাদের সূর্য নিয়ে প্রশ্ন হতে পারে। হ্যাঁ, গ বা ঘতে তোমাদের কি আসতে পারে, সূর্য নিয়ে লিখতে হতে পারে। তাহলে আমাদের সৌরজগতের কেন্দ্রে রয়েছে কি? সূর্য। তাহলে আমাদের সৌরজগতের কেন্দ্রে কি রয়েছে? সূর্য। তাহলে সূর্য অন্যান্য নক্ষত্রের মতোই জ্বলন্ত একটা গ্যাস পিণ্ড। তাহলে সূর্য কি? সূর্য একটা জ্বলন্ত গ্যাস পিণ্ড, এটা কিন্তু গ্যাসের পিণ্ড। এখানে রয়েছে মূলত হাইড্রোজেন আর হিলিয়াম গ্যাস। তার মানে হাইড্রোজেন গ্যাস আর হলো হিলিয়াম গ্যাস, এই দুই ধরনের গ্যাস রয়েছে। হাইড্রোজেন গ্যাসের পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে হিলিয়াম পরমাণুতে পরিণত হয়। তাহলে হাইড্রোজেনের পরমাণু যুক্ত হয়ে কি হয়? হিলিয়ামের পরমাণুতে পরিণত হয়। এই প্রক্রিয়ায় প্রচুর শক্তি তৈরি হয়। প্রক্রিয়ায় প্রচুর শক্তি তৈরি হয়। এই শক্তির তাপ এবং আলোক শক্তি হিসেবে সৌরজগতে ছড়িয়ে পড়ে। এভাবে আমরা সূর্যের কাছ থেকে তাপ এবং আলো পেয়ে থাকি। তাহলে সূর্যের বর্ণনা আসতে পারে তোমাদের গ বা ঘতে, এটা লিখতে হতে পারে। ওকে, তোমরা আরো ভালো সূর্যের বর্ণনা পেতে চাইলে তোমরা 9-10 বই থেকে দেখতে পারো, অথবা তোমরা গাইড থেকেও তোমরা দেখে নিতে পারো। দেখো সূর্য হচ্ছে মাঝারি আকারের একটা নক্ষত্র। এর আয়তন পৃথিবীর আয়তনের প্রায় 12 লক্ষ গুণ বড়। কত? পৃথিবীর চেয়ে 12 লক্ষ গুণ বড় সে। সূর্য পৃথিবী থেকে প্রায় 15 কোটি কিলোমিটার দূরে অবস্থিত। তাই পৃথিবী থেকে আমরা সূর্যকে এত ছোট দেখি। এই সূর্যের উপরে ভাগে তাপমাত্রা জানো 57,000 ডিগ্রি সেলসিয়াস। 57,000 ডিগ্রি সেলসিয়াস হলো সূর্যের উপরে ভাগের তাপমাত্রা। সেক্ষেত্রে দেখো তখন তোমরা সূর্য সম্পর্কে এই বর্ণনা দিতে পারো যে সৌরজগতের সকল গ্রহ উপগ্রহের নিয়ন্ত্রক হলো কি? সূর্য। তো সূর্য একটা উজ্জ্বল নক্ষত্র। পৃথিবীর সঙ্গে সূর্যের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। সূর্য পৃথিবী অপেক্ষা 13 লক্ষ গুণ বড়। পৃথিবী থেকে এটি প্রায় 15 কোটি কিলোমিটার দূরে অবস্থিত। এর ব্যাস 13,84,000 কিলোমিটার। সূর্যের উপরে ভাগের তাপমাত্রা বা উষ্ণতা 57,000 ডিগ্রি সেলসিয়াস। বিরাট দূরত্বের জন্য সূর্যের অতি সামান্য তাপ পৃথিবীতে এসে পৌঁছায়। এই সামান্য তাপ আলো দ্বারাই পৃথিবীর জীবজগতের সকল প্রয়োজন মেটে। অন্যান্য গ্রহ উপগ্রহগুলোর তাপ ও আলোর উৎস সূর্য। সূর্যের কোনো কঠিন বা তরল পদার্থ নেই। এখানে 55 ভাগ হাইড্রোজেন, 44 ভাগ হিলিয়াম আর 1 ভাগ অন্যান্য গ্যাস আছে। সূর্যের মধ্যে মাঝে মাঝে যে কালো দাগ দেখা যায় তা হলো সৌরকলঙ্ক বা সানস্পট বলে। সূর্যের অন্যান্য অংশের চেয়ে সৌরকলঙ্কের উত্তাপ কিছুটা কম থাকে। আণবিক শক্তি সৃষ্টির প্রক্রিয়ায় সূর্য অনবরত হাইড্রোজেন থেকে হিলিয়াম থেকে শক্তি তৈরি করে। সূর্য প্রায় 25 দিনে নিজ অক্ষের উপর একবার আবর্তন করে। সূর্যের আলো তাপ ছাড়া পৃথিবীতে উদ্ভিদ প্রাণী কিছুই জন্মাতো না এবং প্রাণের স্পন্দন সম্ভব হতো না। তাহলে তোমরা এভাবে সূর্য সম্পর্কে এই বর্ণনাটুকু লিখে দিতে পারো যদি সৃজনশীলের ঘতে আসে। ওকে, তারপর দেখো প্রিয় শিক্ষার্থী যে গ্রহগুলোর পরিচয়। সূর্যকে কেন্দ্র করে 8টি গ্রহ রয়েছে। সূর্যকে কেন্দ্র করে 8টি গ্রহ রয়েছে। পৃথিবী এমন একটি গ্রহ। গ্রহসমূহ সাধারণত গোলাকৃতির হয়। গ্রহগুলো বিভিন্ন গ্যাসীয় পদার্থ রয়েছে, কিন্তু গ্রহগুলো নিজেরা শক্তি উৎপাদন করে না। তাই কোনো গ্রহ নিজে আলো বা তাপ নিঃসরণ করে না। পৃথিবী থেকে সূর্যের অন্যান্য গ্রহকে উজ্জ্বল দেখালেও এগুলো আসলে সূর্যের আলোয় আলোকিত হয়। তাহলে গ্রহগুলোর পরিচয় দেখো। বুধ হলো সূর্যের সবচেয়ে ছোট কাছের গ্রহ। এর কোনো বায়ুমণ্ডল নেই এবং সবচেয়ে ছোট গ্রহ। শুক্র দেখো, পৃথিবী থেকে সন্ধ্যায় পশ্চিম আকাশে সন্ধ্যা তারা এবং ভোরবেলায় শুকতারা রূপে আমরা যেটা দেখি সেটা আসলে তারা নয়। তারা তো হলো নক্ষত্র, সেটা কিন্তু কোনো নক্ষত্র নয়।
বলে আমরা এরকম বলি যে কোন তারা তারা নয়, শুকতারা আর সন্ধ্যা তারা। আসলে এটা আসলে সূর্যের একটা গ্রহ, যার নাম হলো শুক্র। সূর্যের আলো এই গ্রহর উপর পড়ে এবং আমরা একে আলোকিত দেখতে পাই। এবার পৃথিবী দেখো, তোমরা হয়তো জানো যে কেবল পৃথিবীতেই জীবের জন্য উপযোগী উপকরণ এবং পরিবেশ রয়েছে। পৃথিবীর সূর্য থেকে দূরত্বের দিক দিয়ে তৃতীয় গ্রহ। এটা খুবই ইম্পর্টেন্ট। তোমার এটাতে সৃজনশীলে গ বা গতে থাকবে পৃথিবীর গ্রহের বর্ণনা দাও, অথবা পৃথিবীতে কেন মানুষ বাস করতে পারে। এটা বর্ণনাটা পরে আছে, তোমরা দেখতে পারবা। মঙ্গলকে কখনো কখনো লাল গ্রহ বলা হয় কারণ এর পৃষ্ঠটি লাল রঙের। এর পৃষ্ঠ ধূলিময় এবং খুবই পাতলা বায়ুমণ্ডল রয়েছে। মঙ্গলের মাটির নিচে পানি থাকার সম্ভাবনা আছে বলে বিজ্ঞানীরা এখনো মনে করেন। তাহলে এখানে পৃথিবী এবং মঙ্গলটাও মাঝে মাঝে আসতে পারে গ বা গতে, কিন্তু এখানে যতটুকু উত্তর আছে এতটুকু উত্তর দিয়ে তোমরা কিন্তু গ ঘ লিখতে পারবা না। ওকে, তাহলে তোমরা এক কাজ করতে পারো, আমি একটা তোমাদের উত্তর দিয়ে দিই, তোমরা এটা লিখতে পারো। দেখো, তোমরা পৃথিবী সংক্রান্ত এটুকু লিখতে পারবা যে পৃথিবী সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ। আয়তন মনে না থাকলে লেখার দরকার নেই। পূর্ব পশ্চিমের ব্যাস হলো 12,752 কিলোমিটার, উত্তর দক্ষিণে 12,709। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হলো 15 কোটি কিলোমিটার। 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ডে সূর্যকে একবার প্রদক্ষিণ করে। এ গ্রহ প্রয়োজনীয় অক্সিজেন, নাইট্রোজেন রয়েছে। পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা হলো কত? 13.90 ডিগ্রি সেলসিয়াস। ভূত্বকে প্রয়োজনীয় পানি রয়েছে এবং গ্রহগুলোর মধ্যে একমাত্র পৃথিবী জীবজন্তু উদ্ভিদের জীবন ধারণের জন্য আদর্শ গ্রহ। আর যদি কেউ চাও যে মঙ্গল গ্রহ নিয়ে পড়বো, এটা বেশি ইম্পর্টেন্ট না, যদি পড়ো তাহলে তোমরা এইটুকু মঙ্গল গ্রহ নিয়ে এতটুকু করতে পারো। ওকে, এবার দেখো প্রিয় শিক্ষার্থী, বৃহস্পতি সূর্যের সবচেয়ে বড় গ্রহ। এটি শুধু গ্যাস আছে, কোনো কঠিন পৃষ্ঠ নেই। শনি দেখো, শনি গ্রহটি কেবল গ্যাস দিয়ে তৈরি। এটিকে ঘিরে কতগুলো রিং বা আংটা রয়েছে। শনির চারপাশে কতগুলো এরকম আংটা দেখতে পাওয়া যায়, হ্যাঁ, রিং এর মতো। ইউরেনাস দেখো, ইউরেনাস গ্যাস ও বরফ দিয়ে গঠিত। নেপচুনও অনেকটা ইউরেনাসের মতো। তার মানে পরের ক্লাসে উঠলে তোমরা এই বর্ণনাগুলো ভালো করে পেয়ে যাবা। তো আগে প্লুটো নামে একটা জ্যোতিষ্ক ছিল, সেটাকে গ্রহ বলা হতো, কিন্তু 2006 সালে বিজ্ঞানীরা সিদ্ধান্ত নেয় যে এটি আসলে ক্ষুদ্র অসম্পন্ন গ্রহাণু। উপগ্রহ দেখো, তোমরা জেনেছো যে সৌরজগতের গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে ঘোরে, তেমনি গ্রহগুলোকে কেন্দ্র করে ঘোরে আবার ছোট ছোট উপগ্রহ। এরকম পৃথিবীর একমাত্র উপগ্রহ হলো চাঁদ। এটি পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে। তাহলে চাঁদ সম্পর্কে আমাদের পড়তে হবে, এটা কিন্তু সৃজনশীলের ঘতে আসে। উপগ্রহগুলো আকারে গ্রহের চেয়ে অনেক ছোট হয়, নিজেরা তাপ বা আলো উৎপন্ন করতে পারে না। এরা সূর্যের আলো দ্বারা আলোকিত হয়। সূর্যের আলো চাঁদের পৃষ্ঠে পড়ে প্রতিফলিত হয় বলে আমরা কিন্তু চাঁদকে আলোকিত দেখি। তাহলে চাঁদ 27 দিন 8 ঘন্টায় পৃথিবীকে প্রদক্ষিণ করে। চাঁদ প্রাচীনকাল থেকে মানুষের আগ্রহের বস্তু ছিল। যদি বলে প্রাচীনকাল থেকে মানুষের আগ্রহের বস্তু কোনটা? চাঁদ। তোমরা দেখো যে চাঁদ এক রাতে হয়তো একেবারে দেখা যায় না। তার মানে যে রাতে আমরা চাঁদ দেখতে পাই না ওটা হলো কি? অমাবস্যা। তারপরের রাতে সরু এক ফালি চাঁদ পশ্চিম আকাশে অল্প সময়ের জন্য দেখতে পাওয়া যায়। এই সরু এক ফালি চাঁদ প্রতি রাতে বড় হতে থাকে। 2 সপ্তাহ পর চাঁদকে একটা থালার মতো দেখায়। এটাকে বলে পূর্ণিমা। তার মানে এটা হলো পুরা দেখায় যে থালার মতো, এটা হলো পূর্ণিমা। তো পূর্ণিমার পরের রাত থেকে চাঁদটা আবার ছোট হতে থাকে। এভাবে ছোট হতে হতে আবার 2 সপ্তাহ পর চাঁদকে কোনো এক রাতে একবারের জন্যও দেখা যায় না, সেটা অমাবস্যা। তাহলে 29 দিন 12 ঘন্টা পর পর আমরা অমাবস্যা এবং পূর্ণিমা দেখতে পাই। তাহলে এগুলো কিন্তু চাঁদের দশা সম্পর্কে আসলে এটা তোমরা লিখতে পারবা। তো চাঁদ পৃথিবীর একমাত্র হলো প্রাকৃতিক উপগ্রহ। তো পৃথিবীর চারপাশে 6,700 বেশি উপগ্রহ আছে, প্রেরিত উপগ্রহ আছে, মানুষ পাঠিয়েছে। এদেরকে বলে কৃত্রিম উপগ্রহ। তাহলে কি এই কৃত্রিম উপগ্রহগুলো বেতার, টেলিযোগাযোগ, আবহাওয়া এবং অন্যান্য তথ্য সংগ্রহের জন্য প্রেরণ করা হয়। পৃথিবীর মতো অন্যান্য গ্রহেরও এরকম প্রাকৃতিক উপগ্রহ আছে। তাহলে চাঁদ, সূর্য, পৃথিবী, এই তিনটা নিয়ে কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ সৃজনশীল আছে। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে দেখো যে চিত্রের এ চিহ্নিত গ্রহে জীবন ধারণ সম্ভব কিনা। তার মানে এখানে এ চিহ্নিত, মনে করে এখানে একটা এ চিহ্নিত আছে, এটা হলো পৃথিবী। তাহলে পৃথিবীতে জীবন ধারণ সম্ভব কিনা? তাহলে পৃথিবীতে জীবন ধারণ সম্ভব, কারণ পৃথিবীতে মানুষের বাস উপযোগী বায়ুমণ্ডল রয়েছে। তো এখানে একটা দেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখো এখানে একটা চিত্র দেখো তোমরা, এটা একটা পৃথিবীর চিত্র। আর এখানে দেখো পৃথিবীর চারপাশে কিছু একটা ঘুরতেছে, তার মানে অবশ্যই এর চাঁদ, তাই না? তাহলে তোমাকে এবার বললো যে চিত্রের গ্রহটির বর্ণনা দাও, তাহলে তোমরা পৃথিবীর বর্ণনা দিবা। তাহলে আমি যেভাবে দেখিয়েছি, তাহলে পৃথিবীর বর্ণনা তো একটু 3 মার্কের জন্য একটু বড় করে লিখতে হবে। তাহলে আমি যেটা তোমাদেরকে দেখিয়েছি তোমরা ওইটা নিয়ে লিখতে পারো। এবার দেখো, তোমাকে বললো পৃথিবী থেকে এ উপগ্রহটি পূর্ণ বা আংশিক দেখা যায় কেন? তাহলে আমরা চাঁদকে কেন পূর্ণ বা আংশিক দেখি? কারণ চাঁদ দেখিল বিভিন্ন সময় বিভিন্ন রকম দেখা দেয়, কারণ সূর্য থেকে আলো চাঁদের উপর পড়ে বিভিন্নভাবে। তাহলে আমরা যে চাঁদের যে দশাগুলো আছে, চাঁদ কিভাবে পূর্ণ দেখায় কিভাবে আংশিক দেখায়, সেই বর্ণনাটা লিখে দিব। কৃষিকে দেখো, এখানে এ আর বি, এটা হলো সূর্য আর এটা হলো পৃথিবী।
তো তোমাদেরকে কি বললো? বললো যে বি এর নিজ অক্ষে আবর্তনের ফলে কি হবে? পৃথিবী যদি নিজ অক্ষে আবর্তন করে তাহলে দিন রাত্রি হবে। তাহলে পৃথিবী কিভাবে নিজ অক্ষে আবর্তন করে সেটা নিয়ে লিখতে হবে। আবার এ এর চারদিকে না ঘুরলে, এর চারদিকে যদি বি না ঘুরতো তাহলে কি হতো? তার মানে পৃথিবী যদি, তার মানে দেখো পৃথিবী যদি সূর্যের চারপাশে না ঘুরতো তাহলে হয়তো একই ঋতু বিরাজ করতো, তাই না? হয় এটা আমরা পরে পেয়ে যাব টপিকের মধ্যে। তো সে দেখো আরেকটা চিত্র দেখো তোমরা, এভাবেও থাকতে পারে। যেমন দেখো এ হলো সূর্য, আর বি একটা তৃতীয় গ্রহ, আর সি হলো চতুর্থ গ্রহ। তার মানে তোমাকে সিরিয়ালি মনে রাখতে হবে যে সূর্য, বুধ, শুক্র, পৃথিবী। প্রথমে হলো বুধ, হ্যাঁ, তারপরে হলো শুক্র, তারপরে পৃথিবী। তাহলে ৩ নম্বরটা হলো কি? পৃথিবী। আর বুধ, শুক্র, পৃথিবী, তারপরে হলো মঙ্গল। তো এখন তোমাকে বলছে কি যে এ চিহ্নিত নক্ষত্রের ব্যাখ্যা করো। তাহলে এ কি? এ হলো নক্ষত্র সূর্য, তাহলে সূর্য নিয়ে লিখবা। ওকে, তাহলে তোমার লিখবে এ চিহ্নিত নক্ষত্রটি হলো সূর্য। তাহলে সূর্য সম্পর্কে আমি যে বর্ণনা বলছি এটা তোমরা লিখবা। এবার দেখো ঘ নম্বর কি বলছে? উদ্দীপকে বি চিহ্নিত গ্রহ মানুষের বসবাসযোগ্য হলো। তোমাদেরকে বললো সি চিহ্নিত গ্রহটা কি হলো? যে সি চিহ্নিত গ্রহটা মানুষের বাসযোগ্য নয়। তাহলে এ বি চিহ্নিত হলো মঙ্গল, পৃথিবী গ্রহ, আর সি হলো মঙ্গল গ্রহ। তাহলে পৃথিবী গ্রহ সম্পর্কে লিখবা। আর মঙ্গল গ্রহ সম্পর্কে লিখবা যে তাহলে পৃথিবীতে বসবাস করার জন্য বায়ুমণ্ডল রয়েছে, কিন্তু মঙ্গলে সেগুলো নেই। এই জন্য মঙ্গল গ্রহে মানুষ বাস করতে পারে না, আর পৃথিবী গ্রহে মানুষ বসবাস করতে পারে। এটা বর্ণনা লিখবে ফেলবা। এখান থেকে আরেকটা প্রশ্ন দেখো, এটা পি, এটা হলো সান, এটা হলো কিউ, এটা হলো পৃথিবী। পৃথিবীর চারপাশে একটা দেখো এটা দিয়েছে চিত্র, তার মানে এটা হলো চাঁদ। কারণ পৃথিবীর একটা উপগ্রহ আছে, এটা হলো চাঁদ। চাঁদের কথা বলছে। তাহলে এবার আমাদের প্রশ্ন দেখো, কেউ বললো যে পি চিহ্নিত নক্ষত্রটি থেকে কিভাবে আমরা তাপ ও আলো পাই? তার মানে পি মানে সূর্য। সূর্য থেকে পৃথিবীতে কিভাবে তাপ ও আলো আসে? তাহলে আমি সূর্য সম্পর্কে যে বর্ণনা দেখিয়েছি তোমরা এটা ভালো করে পড়ে ফেলবা। আর দেখো পি কিউ আর সম্পর্কে আলোচনা করো। তো পি একটা হলো কি? নক্ষত্র, যেটা হলো সূর্য। কিউ হলো পৃথিবী, যেটা একটা গ্রহ। আর আর হলো কি? উপগ্রহ। তাহলে এই তিনটা সম্পর্কে তোমরা লিখে ফেলবা। ওকে, আবার এখানে দেখো আরেকটা চিত্র আছে, প্রিয় শিক্ষক দেখো, এটা হলো কিন্তু চাঁদের দশা। দেখো এটা হলো কি? এটা চাঁদের বিভিন্ন সময় বিভিন্ন অবস্থা বিরাজ করে। তো চিত্রটির দশা পরিবর্তনের কারণ ব্যাখ্যা করো। কেন ভিন্ন সময় আমরা ভিন্ন ভিন্ন দেখতে পাই? তার মানে এটা আমরা চাঁদ কেন ভিন্ন সময় দেখতে পাই? কারণ সূর্যের আলোর কারণ, সূর্য বিভিন্ন যে অ্যাঙ্গেলে তাপ দেয় ওই অনুযায়ী আমরা দেখতে পাই। আর উদ্দীপকের চিত্রে চাঁদের আলো নিজস্ব আলো নয়, ব্যাখ্যা করো। তাহলে চাঁদের তো আলো নেই, চাঁদ সম্পর্কে আমাদেরকে লিখতে হবে। এভাবে কিন্তু প্রশ্ন আসে। এরপর দেখো সৌরজগতের অন্যান্য জ্যোতিষ্ক। আমাদের সৌরজগতে সূর্য, গ্রহ, উপগ্রহ ছাড়াও রয়েছে নানা জ্যোতিষ্ক। এরা হলো ধূমকেতু, তারপরে উল্কা, গ্রহাণু, এগুলো এগুলো কিন্তু জ্যোতিষ্ক। এদের আলো আছে। সূর্যকে কেন্দ্র করে এরা ঘুরছে। গ্রহের চেয়ে আকারে বেশ ছোট কঠিন শিলাময় ধাতব বস্তু, এদের নাম হলো গ্রহাণু। এরা গ্রহের মতো, এরা ক্ষুদ্র গ্রহের মতো। ধূমকেতু সমূহ আমাদের সৌরজগতের অংশ। তাহলে ধূমকেতু আমাদের সৌরজগতের অংশ। এরা কঠিন, গ্যাস, বরফ, ধূলিকণা এগুলো দ্বারা তৈরি। তবে তাপ পেলে কিছু অংশ সহজেই গ্যাসে পরিণত হতে পারে। যখন ধূমকেতুর সময় সূর্যের কাছাকাছি যায় তখন সূর্যের তাপে গ্যাসীয় কঠিন পদার্থ নির্গত হয়ে আকাশে ছড়িয়ে পড়ে। তখন এটা ঝাঁটার মতো দর্শনীয় লেজে পরিণত হয়। পৃথিবীতে এদেরকে কখনো কখনো দেখা যায়। কোনো কোনো ধূমকেতু অনেক বছর পর পর পৃথিবীর আকাশে দেখা যায়। যেমন হেলির ধূমকেতু। এই হেলির ধূমকেতু ৭৬ বছর পর পর পৃথিবীতে দেখা যায়। এটি ১৯১০ সালে, ১৯৮৬ সালে দেখা গেছে। এরপরে আবার ২০৬১ সালে দেখা যেতে পারে। তোমরা কি কখনো রাতের বেলা হঠাৎ আকাশে আগুনের গোলক ছুটে যেতে দেখেছো? এরা হলো উল্কাপিণ্ড। এরা কি? এটা হলো উল্কাপিণ্ড। সূর্যের চারপাশে ঘূর্ণায়মান জ্যোতিষ্ক সমূহের মধ্যে সবচেয়ে ছোট হলো উল্কা। এই ক্ষুদ্র কঠিন পিণ্ড পৃথিবীর বায়ুমণ্ডলে পৌঁছালে বায়ুর সংস্পর্শে এসে পুড়ে যায়। এজন্য এদেরকে অগ্নিগোলকের মতো ছুটে বা পড়ে যেতে দেখা যায়। কখনো কখনো বড় উল্কাপিণ্ড আধপোড়া অবস্থায় পৃথিবী পৃষ্ঠে পড়ে বড় গর্ত সৃষ্টি হয়। তাহলে এই দেখো আমরা পৃথিবীতে কেন বাস করতে পারি? পৃথিবীতে কেন বাসযোগ্য? আমরা পৃথিবীতে বাস করি, আমাদের এই পৃথিবীর আকার কেমন? আমরা চারদিক তাকালে কি এর আকার বুঝতে পারি? এগুলো তো তুমি লিখতে পারবা না, তাই না? একে কি গোলাকার চাকতি বা থালার মতো মনে হয়? আপাত দৃষ্টিতে পৃথিবী একটি থালার মতো মনে হয়। মনে করা হয় আমরা আমাদের ঘরবাড়ি ওই থালা বা চাকতির উপরে আছি, আর আকাশ ওই থালাকে ঢেকে আছে। কিন্তু পৃথিবী থালা বা চাকতির মতো নয়। এটি গোলাকার, তবে পুরোপুরি গোলাকারও নয়। পৃথিবী কিছুটা কমলা লেবুর মতো, মানে উত্তর দক্ষিণে কিছুটা চাপা। তাহলে এই গোলাকার পৃথিবী পৃষ্ঠের 4/3 পানি। 4/3 পানি। পৃথিবীর 4/3 পানি। আর 1 ভাগ হলো মাটি দিয়ে আবৃত। আর এই গোলাকার পৃথিবীকে ঘিরে আছে গ্যাসীয় বায়ুমণ্ডল। তো আমরা ভূগোলকের মতো একটি গোলকের পৃষ্ঠে এভাবে অবস্থান করছি। তাহলে আমরা ছিটকে যাই না কেন? আসলে কারণ হলো অভিকর্ষ কারণে আমরা ছিটকে যাই না। কিসের কারণে? অভিকর্ষ বলের কারণে। কারণ পৃথিবী একটা বল দিয়ে, আকর্ষণ দিয়ে আমাদেরকে কেন্দ্রের দিকে টেনে ধরে রাখছে, তাই না? এই পৃথিবী পৃষ্ঠের অবস্থান
তাপকারী কোনো কিছুই পৃষ্ঠ থেকে ছিটকে পড়ে না। তাহলে যদি তোমাকে বলে যে পৃথিবীকে কেন বাসযোগ্য, আমরা কিভাবে বসবাস করতে, কেন পৃথিবীতে বাস করতে পারি, পৃথিবীকে কেন বাসযোগ্য গ্রহ বলা হয়, তখন তোমরা এটা লিখে দিতে পারো। দেখো আমি তোমাকে উত্তরটা দিয়ে দিচ্ছি। পৃথিবী গ্রহে জীব বসবাসের কারণ কি? তোমরা এটা পড়তে পারো যে পৃথিবীতে সমস্ত জীবের বেঁচে থাকার জন্য বায়ুমণ্ডল গুরুত্ব অপরিসীম। কারণ বায়ুমণ্ডলে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে প্রাণীকুলকে রক্ষা করে। তাহলে পৃথিবী সূর্য থেকে আলো ও তাপ পায়। সূর্যের আলো ছাড়া পৃথিবী চির অন্ধকারে থাকতো। পৃথিবীতে প্রাণের স্পন্দন থাকতো না, উদ্ভিদ জগৎ, প্রাণী কিছুই বাঁচত না। তাহলে পৃথিবীতে মানুষের কর্মকাণ্ড বায়ুমণ্ডলের গঠন উপাদানে পরিবর্তন করতে সাহায্য করে। তাহলে এগুলো তোমরা লিখে দিতে পারবা। ওকে, কৃষিকে দেখো পৃথিবীর নিজ অক্ষে আবর্তন এবং সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণন। তাহলে তোমরা দেখেছো যে সকালে সূর্য পূর্ব দিকে ওঠে, তাই না? সন্ধ্যাবেলা পশ্চিম দিকে ডুবে যায়। পরদিন তোমরা সকালে দেখো যে সূর্য আবার পূর্ব দিকে উঠেছে। এ থেকে মনে হয় সূর্য পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে পূর্ব থেকে পশ্চিমে ঘুরছে। তা আগের দিনে মানুষ এই ধারণা করতো যে পৃথিবী স্থির, সূর্যকে পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে। প্রকৃতপক্ষে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে এবং পৃথিবী নিজ অক্ষের উপর আবর্তন করে বা পাক খায়। তোমার লাটিম দেখেছো, এরকম লাটিম দেখো, লাটিম নিজেও ঘুরে আবার একটা এরিয়া নিয়ে ঘুরে। তাই এটা হলো, মনে করো এরিয়াটা পৃথিবী যেমন নিজে ঘুরে, এটা লাঠিমের ঘোরার মতো। আর লাঠিম যে একটা এরিয়া নিয়ে ঘুরে, এটা পৃথিবী সূর্যের চারদিকে ঘোরার মতো। তাহলে লাঠিমের দুই ধরনের গতি দেখা যায়। একটা হলো নিজ অক্ষের উপর আবর্তন, এটা হলো মাটির উপর দিয়ে ঘোরা। তো লাঠিমের মতো পৃথিবীরও দুই ধরনের ঘূর্ণন রয়েছে। এটা হলো পৃথিবীর নিজ অক্ষের উপর কেন্দ্র করে 24 ঘন্টায় একবার পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে। এটিকে বলা হয় পৃথিবীর আহ্নিক গতি। পৃথিবীর আহ্নিক গতি। আরেকটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, আহ্নিক গতি বলতে কি বোঝো, ক, খ তে আসতে পারে। দ্বিতীয়টি হলো পৃথিবী ৩৬৫ দিন ৬ ঘন্টা সময়ে একবার সূর্যের চারপাশে ঘুরে আসে। এটাকে বলা হয় পৃথিবীর বার্ষিক গতি। পৃথিবীর আহ্নিক গতি বা নিজ অক্ষের আবর্তনের কারণে দিন-রাত হয়। এটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, এটা আসে। আহ্নিক গতির কারণে দিন-রাত হয়। আর বার্ষিক গতির কারণে ঋতু পরিবর্তন হয়। এটা তোমাদের অনেক ইম্পর্টেন্ট। এখানে একটা পরীক্ষণ দিয়েছে, যদি কখনো বলে যে, যদি বলে দিন-রাত কিভাবে হয়, তখন তোমরা লিখতে পারো যে একটা ভূগোলক নিতে বলছে, একটা মোমবাতি আর কুপি বাতি বা টর্চ লাইট এগুলো নিতে বলছে। ওকে? এবার প্রথমে ভূগোলকটা ভালো করে লক্ষ্য করো। এর মাঝ বরাবর একটা শলাকা, মানে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত একটা শলাকা আছে, তাই না? তো এটাকে আমরা অক্ষ চিন্তা করব। তাহলে এখন এটিকে পৃথিবীর অক্ষরেখা হিসেবে কল্পনা করে আমরা কি করব, যাকে কেন্দ্র করে পৃথিবীটা ঘুরবে, এভাবে আমরা ঘুরাবো। তো এটি একটি টেবিল বা সমতল মেঝের উপর বাতিটি জ্বালিয়ে রাখি। এবার একটু দূরে, এভাবে দূরে ভূগোলকটি রাখি। কক্ষটির আলো নিভিয়ে বা দরজা জানলা বন্ধ করে ঘরটি অন্ধকার করি। বাতিটিকে সূর্য এবং ভূগোলকটিকে পৃথিবী হিসেবে বিবেচনা করি। এবার ভূগোলকটির দিকে তাকাই। তাহলে ভূগোলকটির সব দিকে সমান আলোকিত হবে না, নাকি কোনো অংশ অন্ধকারাচ্ছন্ন, কোনো অংশ আলোকিত? আসলে যে অংশে আলো পড়ে সেটা আলোকিত দেখতে পাই। আর যে অংশ আলো পড়ে না, সেখানে কিন্তু আমরা অন্ধকার দেখতে পাবো। তাহলে সবসময় ভূগোলকটির অর্ধেক অংশ আলো পাচ্ছে, বাকি অর্ধেক আলো পাচ্ছে না। পৃথিবীর অর্ধেকাংশে দিন এবং বাকি অর্ধেক রাত হয়। ওকে? তাহলে যদি বলে পৃথিবীর অর্ধেকাংশে কিভাবে দিন এবং রাত হয়, তাহলে এটা তোমরা এই পরীক্ষণটার সাহায্যে দেখাইতে পারবা। ভূগোলকটির একটি নির্দিষ্ট স্থান বাতিটির সামনে রেখে ধীরে ধীরে একদিকে ঘুরতে থাকলে ওই আলোকিত অংশ দিন ধীরে ধীরে অন্ধকার হতে থাকে। একসময় পুরোপুরি অন্ধকার হয়ে যাবে। একই দিকে আরো ঘুরতে থাকলে ওই নির্দিষ্ট স্থানটি আলোকিত হতে শুরু করবে। একসময় পুরোপুরি আলোকিত হয়ে যাবে, অর্থাৎ ওই 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 স্থানে আবার দিন ফিরে আসে। তাহলে এই পরীক্ষাটির মতো পৃথিবী তার নিজ অক্ষে আবর্তন করে, ফলে আমরা দিন, তারপর রাত, আবার দিন, আবার রাত, আবার দিন, এরকম দেখতে পাই। অন্য কথায় দিন রাত, দিন রাত, দিন, এই পরিবর্তন আমরা দেখি, কারণ পৃথিবী তার নিজ অক্ষে আবর্তন করে। সূর্যের চারদিকে পৃথিবীর ঘূর্ণন, পৃথিবীর বার্ষিক গতি দেখো। ইতিমধ্যে তোমরা পৃথিবীর আহ্নিক গতি বা নিজ অক্ষের উপর আবর্তন সম্পর্কে জেনেছো। তাহলে পৃথিবীর অন্য একটা গতি আছে, সেটা হলো কি? সেটা হলো বার্ষিক গতি। পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ৩৬৫ দিন ৫ ঘন্টার সময় একবার ঘুরে আসে। এ সময়কে এক সৌর বছর বা ১ বছর বলা হয়। পৃথিবী বার্ষিক গতির ফলে দিন রাতে ছোট বড় হয় এবং ঋতু পরিবর্তন হয়। এগুলো কিন্তু এমসিকিউতে আসে। আর বার্ষিক গতি কি কতে আসতে পারে? তোমরা কি বছরের সবসময় একই রকম আবহাওয়া দেখতে পাও? জানুয়ারি মাসে বা পৌষ মাঘ শীতে একই রকম থাকে না। আসলে পৌষ মাঘ মাসে বেশ শীত পড়ে, আর বৈশাখ জ্যৈষ্ঠ মাসে গরম পড়ে। কেন এটা হয়? আসলে এইসব প্রশ্নের উত্তর জানা যাবে পৃথিবী সূর্যের চারপাশে কিভাবে ঘোরে এটা জানলে। আসলে পৃথিবী সূর্যের চারপাশে কিছুটা হেলে সূর্যকে প্রদক্ষিণ করে। খুবই ইম্পর্টেন্ট এই টপিক কটা। এখানে যে কোনো ডেট দিয়ে সৃজনশীলের ঘতে আসতে পারে। এখানে ৪টা ডেট আছে। তাহলে তোমাদের এই ৪টা ডেট সম্পর্কে বর্ণনা শিখতে হবে। তো পৃথিবীর বছরের বিভিন্ন সময় তার হেলানো অবস্থার পরিবর্তন হয়। তাই পৃথিবীর একটা নির্দিষ্ট অংশ নির্দিষ্ট সময় সূর্যের দিকে মুখ করে থাকে। পৃথিবীর একটা অংশ নির্দিষ্ট অংশ যখন সূর্যের দিকে মুখ করে থাকে, তখন ওই অংশটি বেশিক্ষণ ধরে এবং খারাপভাবে সূর্যের তাপ পায়। পৃথিবীর এই অংশ তখন গ্রীষ্মকাল হয়। তোমরা হয়তো জানো যে পৃথিবী বিষুবরেখার দুই পাশে ২টি গোলার্ধে ভাগ করা হয়।
উত্তর অংশকে উত্তর গোলার্ধ, দক্ষিণ অংশে দক্ষিণ গোলার্ধ বলে। আমরা উত্তর গোলার্ধে বাস করি। তাহলে 21 জুন তারিখে বাংলাদেশের সূর্যের কিছুটা কাছে চলে আসে। এ সময় আমরা সূর্য আমাদের মাথার উপর দেখতে পাই। এ সময় আমরা সবচেয়ে লম্বা দিন এবং ছোট রাত দেখতে পাই। খাড়া বা লম্বা সময় সূর্যের তাপ পাওয়ার কারণে এই সময়টিতে এবং এর কাছাকাছি সময়ে মানে ১.৫ মাস আগে ১.৫ মাস পরে একটা বিশাল সময় গরম পড়ে। মৌসুমী বায়ুর প্রভাবে বাংলাদেশে আষাঢ় শ্রাবণ মাসে প্রচুর বৃষ্টিপাত হয় বলে আমরা এই সময়টিকে বর্ষাকাল বলি। তাহলে ২১ জুনে কি ঘটনা ঘটে এটা মনে রাখতে হবে। এবার ২১ জুন পৃথিবীর দক্ষিণ গোলার্ধে সূর্য থেকে দূরে অবস্থান করে। উত্তর গোলার্ধে বর্ষাকাল। তাহলে দক্ষিণ গোলার্ধে কি হয় দেখো? দক্ষিণ গোলার্ধে তখন রাত বড় হয়, দিন ছোট হয়। রাত বড়, দিন ছোট। তো ওখানে সূর্যের তাপ তির্যক বা হেলানোভাবে পড়ে। ফলে দক্ষিণ গোলার্ধে এ সময় সূর্যের তাপ কম পায় এবং এক সময় তখন শীতকাল হয়। যেমন অস্ট্রেলিয়া জুন, জুলাই, আগস্ট এই ৩ মাসে শীতকাল হয়। খুবই ইম্পোর্টেন্ট টপিক এটা, হ্যাঁ? তাহলে ২১ জুন তারিখের ঘটনা তোমরা এভাবে মনে রাখবা। এবার দেখো পৃথিবী ২১ জুনের পর তার হেলানো অবস্থান পরিবর্তন করতে থাকে। বাংলাদেশে উত্তর গোলার্ধে কিছুটা দূরে সরে যেতে থাকে। একই সাথে দক্ষিণ গোলার্ধ কিছুটা সূর্যের কাছে চলে আসে। এভাবে সেপ্টেম্বরের ২৩ তারিখ পৃথিবীর বিষুব অঞ্চলে সূর্যের দিকে মুখ করে থাকে। উত্তর ও দক্ষিণ মেরু ওই সময় সূর্য থেকে সমান দূরত্বে থাকে। সেপ্টেম্বরের ২৩ তারিখে তাই পৃথিবীর উভয় গোলার্ধে দিন-রাত সমান হয়। বিষুবীয় অঞ্চলে তখন সূর্যের মাথার উপর অবস্থান করে খাড়াভাবে কিরণ দেয়। তখন বিষুবীয় অঞ্চলে বেশ গরম পড়ে। তো বাংলাদেশে তখন দিন-রাত সমান বলে তখন শীতও নয় আবার খুব গরমও নয়। দক্ষিণ গোলার্ধে শীত চলে গিয়ে গ্রীষ্মকাল আসতে থাকে। অর্থাৎ তখন সেখানে বসন্তকাল হয়। তখন ২২ ডিসেম্বর তাহলে এই ২২ ডিসেম্বরের ঘটনাও তোমরা মনে রাখবা। ২২ ডিসেম্বর দক্ষিণ গোলার্ধের একটি অংশ সূর্যের দিকে মুখ করে থাকে। তখন বাংলাদেশ সূর্য থেকে দূরে অবস্থান করে। তাই বাংলাদেশ দিন ছোট হয়, রাত বড় হয়। সূর্যকে দেখা যায় দক্ষিণ দিকে হেলে কিরণ দিতে। কম সময় তির্যকভাবে কিরণ পায় বলে বাংলাদেশ তখন শীত পড়ে। পক্ষান্তরে দক্ষিণ গোলার্ধের অস্ট্রেলিয়ায় তখন দিন বড় রাত ছোট হয়। সূর্য তখন দক্ষিণ গোলার্ধে খারাপভাবে কিরণ দেয়। তাই দক্ষিণ গোলার্ধে তখন গ্রীষ্মকাল হয়। মানে উল্টা হয়। আবার ২১শে মার্চ এই ডেটটাও তোমাদের মনে রাখতে হবে। এটাতেও কিন্তু তোমাদের সৃজনশীল আসতে পারে যে পৃথিবী ২১শে মার্চ সূর্যের দিকে মুখ করে হেলে থাকে। তখন আবার পৃথিবীর সকল স্থানে দিন-রাত সমান হয়। এজন্য এই সময়ে আমাদের দেশেও দিন-রাত সমান হয়। এ সময় শীতও বেশি থাকে না, আবার গরমও বেশি পড়ে না। এ সময় আমাদের দেশে বসন্তকাল হয়। ২১শে মার্চের পর পৃথিবী আবার ঘুরতে ২১ জুন তারিখে আগের অবস্থানে ফিরে আসে। এভাবে সূর্যের দিকে পৃথিবীর অবস্থানের তারতম্যের কারণে দিন-রাত ছোট বড় হয় এবং ঋতু পরিবর্তন হয়। তাহলে তোমাকে এভাবে দেখো, এখানে তোমাদের এই যে দেখো ২১শে মার্চ, হ্যাঁ? ২১শে মার্চ দক্ষিণ গোলার্ধে শরৎকাল। আবার দক্ষিণ গোলার্ধে শরৎকাল হলে উত্তর গোলার্ধে তার মানে উত্তর গোলার্ধে তখন বসন্তকাল। আবার ২১শে জুন উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল, দক্ষিণ গোলার্ধে শীতকাল। আবার হলো ২২শে ডিসেম্বর উত্তর গোলার্ধে শীতকাল, দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল। আর ২৩শে সেপ্টেম্বর উত্তর গোলার্ধে শরৎকাল, দক্ষিণ গোলার্ধে বসন্তকাল। তাহলে ২১শে মার্চ, ২৩শে সেপ্টেম্বর, ২১শে জুন আর ২২শে ডিসেম্বর ৪ টা ডেটের বর্ণনা তোমরা ভালো করে শিখে ফেলবা। পৃথিবী যদি সূর্যের চারদিকে না ঘুরতো তাহলে কি হতো? পৃথিবী সূর্যের চারদিকে না ঘুরলে পৃথিবীর কোনো এক জায়গায় একই সময় এটা প্রশ্ন আসছিল গতে, হ্যাঁ? যে পৃথিবী সূর্যের চারদিকে না ঘুরলে পৃথিবীর কোনো একটি জায়গায় সবসময় একই ঋতু থাকতো। সেক্ষেত্রে বাংলাদেশে সারা বছর হয়তো গরম থাকতো অথবা শীত থাকতো। উল্টোটাও হতে পারতো। সবসময় শীত থাকতো। তো বাংলাদেশে বিভিন্ন ঋতু আছে বলে বিভিন্ন ফসল ফলে। একটি ঋতু থাকলে একই রকম ফসল হতো। আমাদের জীবন ধারণ কষ্টকর হয়ে যেত। রাশিয়া অন্যান্য শীত প্রধান দেশে ঋতু পরিবর্তন না হলে মানুষ বাঁচতেই পারতো না। সেখানেও বছরের বেশিরভাগ সময় বরফ ঢাকা থাকে। সে সময় ফসল ফলে না। অল্প সময়ে গ্রীষ্মকাল এলে বরফ গলে যায়। তো তখন মানুষ ফসল ফলায়। গ্রীষ্মকাল না এলে মানুষ ফসল ফলাতে পারে না। তাহলে এটা তোমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়ে ফেলবা যে পৃথিবী সূর্যের চারদিকে না গড়লে কি হতো? এটা তোমাদের প্রশ্ন। ওকে? তাহলে দেখো এখানে একটা তোমাদের এই চিহ্নটা যে বি চিহ্নিত অবস্থানে উভয় গোলার্ধে কোন ঋতু বিরাজ করবে, হ্যাঁ? তোমাদের এরকম দিয়ে দিল বি চিহ্নিত স্থানে উভয় গোলার্ধে কোন ঋতু বিরাজ করবে। তাই এখানে তোমাদেরকে দিয়ে দিল বি, এখানে দিয়ে দিল এ, ঠিক আছে? এটাকে দিয়ে দিল এ, এটাকে দিয়ে দিল সি, এটাকে দিয়ে দিল ডি। তাহলে বি চিহ্নিত স্থান। তাহলে বি চিহ্নিত স্থান হলো কি? এটা ২২ ডিসেম্বর উত্তর গোলার্ধে কি শীতকাল, দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল। এ এ আর সি স্থানে একই ঋতু বিরাজ করবে কিনা? এ স্থানে তো ২৩ সেপ্টেম্বর আর সি স্থানে ২১শে মার্চ। তাহলে একই ঋতু বিরাজ করবে না। কারণ এখন উত্তর গোলার্ধে বসন্তকাল হবে, এখানে উত্তর গোলার্ধে শরৎকাল হবে। উল্টা হবে। ঠিক আছে? তবে দেখো এরকম একটা প্রশ্ন আসতে পারে যে সাকিব আফ্রিকার দক্ষিণাংশের দেশ জিম্বাবুয়েতে কর্মরত। তার বড় ভাই মন্টু ঢাকায় থাকে। ২১ জুন তারিখে মন্টু সাকিবের কাছে মোবাইল করে। মন্টু সাকিবকে জানালো যে ঢাকায় তখন বৃষ্টি হচ্ছে। কিন্তু সাকিব বলল জিম্বাবুয়েতে এখনো শীতকাল। তাহলে মন্টুর অবস্থানকারী স্থানে তখন বর্ষাকাল হবে কেন? তার মানে ২১ জুন তারিখের ঘটনা। তাহলে তোমরা ২১ জুন তারিখে তাহলে এটা বর্ণনাটা দিয়ে দিবা। ঠিক আছে? তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো। দেখো এই যে ২১ জুনের বর্ণনা আছে। ওকে?
21 জুন কি, কি ঘটে পুরো বর্ণনা এখানে দেওয়া আছে। তারপর দেখো এই যে 23শে সেপ্টেম্বরের বর্ণনা দেওয়া আছে, 22শে ডিসেম্বরের বর্ণনা দেওয়া আছে। এটা তোমরা পড়তে পারো। আর 21শে মার্চ এই বর্ণনা দেওয়া আছে। তোমরা স্ক্রিনশট দিয়ে নিয়ে এটা তোমরা পড়তে পারো। আরেকটা হলো তোমরা সবচেয়ে এটা তোমাদের জন্য সবচেয়ে ইজি হবে যে তোমরা উত্তর গোলার্ধে যখন গ্রীষ্মকাল হবে, দক্ষিণ গোলার্ধে তখন শীতকাল হবে 21শে জুন। তাহলে এই বর্ণনাটুকু পড়বা। আবার উত্তর গোলার্ধে শরৎকাল হলে দক্ষিণ গোলার্ধে বসন্তকাল হবে 23শে সেপ্টেম্বরের কাহিনী। এবার উত্তর গোলার্ধে শীতকাল হলে দক্ষিণ গোলার্ধে কি হবে? গ্রীষ্মকাল হবে 22শে ডিসেম্বরের কাহিনী। আর আরেকটা হলো যে উত্তর গোলার্ধে যখন বসন্তকাল, দক্ষিণ গোলার্ধে তখন শরৎকাল 21শে মার্চের কাহিনী দিবা। এগুলো দিলেই তাহলে তোমরা কি করতে পারবা? এই কয়টা জিনিস এই তোমরা এই ৪ টা ঘটনা তোমরা যদি মনে রাখো তাহলে সবগুলো সৃজনশীলের উত্তর লিখতে পারবা।